সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করাচ্ছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে হচ্ছে। এছাড়াও যারা কলকাতা পুলিশের এক্সাম দেবে বা এমটিএসের এক্সাম দেবে ভাবছো, তাদের জন্য এই ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেটটা 100% হেল্পফুল হবে। ওকে, তো 100 দিন কন্টিনিউ এই সিরিজটা আমাদের চলতে থাকবে। যারা 100 দিন কন্টিনিউ এই সিরিজটা করবে, ডেইলি রেগুলার ক্লাস করবে, তাদের ম্যাথমেটিক্সের একটা নম্বরও কাটবে না পরীক্ষায়। তোমাদের বেস্ট কী ছিল বা তুমি ম্যাথমেটিক্সে কতটা জানতে, কিছু দেখার দরকার নেই। রেগুলার ডেইলি সকাল 8:30 থেকে ক্লাসটা করো, মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমাদের ক্লাসগুলো হয়। তো ক্লাস যদি তুমি 100 দিন কন্টিনিউ করো, তোমাদের ম্যাথমেটিক্সের একটা কোশ্চেনও পরীক্ষার খাতায় আটকাবে না। ওকে, তো এটা হচ্ছে তোমাদের মেন কাজ। যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও, তাহলে ডেইলি তোমরা রেগুলার ক্লাসটা করো। তো 100 দিন আমাদের চলতে থাকবে। আর আগের যে 14টা ক্লাস হয়ে গেছে, আগের 14টা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাসের লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর কোশ্চেনের প্লেলিস্ট, কোশ্চেনের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। বোঝা গেল? তো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেলটা তোমার সত্যি অনেক বড় হেল্প করবে। আর যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা তোমরা যারা প্রিপারেশন করছে তাদের সাথে শেয়ার করে দিও। আর ক্লাসটা ভালো লাগলে ক্লাসের শেষে যখন তোমার ক্লাসটা দেখা হয়ে যাবে, তারপর একটা লাইক করে দিও। তো শুরু করছি আমাদের আজকে প্রথম কোশ্চেন দিয়ে। আমাদের এখানে প্রথম কোশ্চেনটা বলছে, দেখো একই কনসেপ্টের কোশ্চেন যদি রিপিট হয় আজকের ক্লাসে, তাহলে আগের ক্লাসে আমি সেগুলো বুঝিয়ে দিয়েছি, তো আজকে আবার আমি সেই কনসেপ্ট আবার ডিটেলসে কিন্তু বোঝাবো না। যেমন আমাদের এই প্রথম কোশ্চেনটাই সেম টাইপের কোশ্চেন এর আগে আমাদের করানো হয়ে গেছে, তো আজকে আমি ডাইরেক্ট তোমাদের বলেছি যে পরীক্ষার খাতায় কীভাবে করতে হবে। বলছে 700 মিটার একটি লম্বা ট্রেন 35 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। একটা খুঁটি অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা ট্রেনের। তাহলে আমরা বলতে পারি 35 সেকেন্ডে যায় কত? ট্রেনের নিজের দৈর্ঘ্য মানে হচ্ছে 700 মিটার। কমপ্লিট এতদূর। পরীক্ষায় আমরা এইভাবে করবো ডাইরেক্ট। 740 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমাদের এখানে 740 মিটারের প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে। আর প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের সাথে তার নিজের দৈর্ঘ্যটাও ট্রেনের অতিক্রম করা। তার মানে এই দুটো আমাদের যোগ হয়ে যায়। তাহলে 700 এটা হয়ে যাবে 1440 মিটার। তাহলে 1440 মিটারে আমাদের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এটা 1440 দিয়ে গুণ করে দিলাম। এবার আমরা সিম্পল কাটাকাটি করবো। শূন্যর সাথে আমাদের শূন্য ক্যান্সেল। 35 দিয়ে 70কে দুইবারে কাটবে। 2 দিয়ে যদি এটা কাটি, তাহলে আমাদের এটা 72 আসবে। 72 আমাদের সেকেন্ডে আসবে। 72 সেকেন্ড মানে আমরা বলতে পারি 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 1 মিনিট 12 সেকেন্ড। কোন অপশানে আছে 1 মিনিট 12 সেকেন্ড? অপশান ওয়ান আমাদের অ্যান্সার। পরীক্ষার খাতায় আমরা এইটুকুই করবো কিন্তু, ঠিক আছে? এর থেকে বেশি আমরা কিচ্ছু লেখালেই করবো না। নেক্সট আমরা আসি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, 9 জন পুরুষের গড় বয়স আমাদের বলছে 45 বছর। তাহলে 9 জনের গড় বয়স আমাদের বলছে 45 ইয়ার্স। তাহলে আমরা এখানে লিখবো 9 জনেরটা 45। যদি একজন মহিলার বয়স অন্তর্ভুক্ত করা হয়, তাহলে একজন ওম্যান অ্যাড করা হচ্ছে। তাহলে 9 জন ছিল আর একজন বৃদ্ধি পেয়ে এখন হয়ে গেল টোটাল 10 জন। তাহলে গড় বয়স হয়ে যায় 44 বছর। ঠিক আছে? তাহলে গড় বয়স কত হয়ে যাচ্ছে? গড় বয়স হয়ে যাচ্ছে 44 বছর। এবার একটা মজাদার জিনিস দেখো, 45 থেকে 44 হয়ে যাচ্ছে। তার মানে কত কমছে? প্রত্যেকের এক এক করে কমছে। আর এক এক করে কমছে, এরকম কতজন আছে? 10 জন আছে এখন। তাহলে 10 ইন্টু 1 টোটাল 10 অক্ষে 10 বছর বয়স কমছে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এই অঙ্কটার অ্যান্সার ডাইরেক্ট বার করার জন্য পরীক্ষার খাতায় যে ব্যক্তিটা অ্যাড হচ্ছে সেই ব্যক্তি যদি আগে যা গড় বয়স ছিল 45, সেইটাই নিয়ে আসতো, তাহলে অ্যাভারেজ বয়সের কোনো পরিবর্তন হতো না। কিন্তু যেহেতু সে আসার ফলে 44 হয়ে যাচ্ছে, তার মানে সে আসার ফলে টোটাল কত বছরের ঘাটতি হচ্ছে? 10 জনের এক এক করে 10 অক্ষে 10 বছরের কমতি পড়ছে। তার মানে সে 10 বছর কম নিয়ে এসেছিল। সিম্পল 45 থেকে, এই অ্যাভারেজ থেকে এইখানে যতটা কমতি হচ্ছে সেটা বিয়োগ করে দাও। 35 আমাদের অ্যান্সার। 35 চলে আসবে। তার মানে যে এসছে তার বয়স হচ্ছে 35 ইয়ার্স। পুরো অ্যাভারেজের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করানো আছে। এই ভিডিও ডিসক্রিপশনের সেকেন্ড লিঙ্কে যাও, ক্লিক করো। অ্যাভারেজ যদি পুরো দেখতে হয়, ওখান দিয়ে এই ক্লাসটা শেষ করে ওখানে গিয়ে অ্যাভারেজটা দেখে নিও। ঠিক আছে? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে মোহিত রোহিতের চেয়ে 5 গুণ বেশি দক্ষ। তাহলে আমরা এখানে লিখবো মোহিত আর নিচে লিখবো রোহিত। দক্ষতা মানে এফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা, এফিসিয়েন্সি লিখলাম। মোহিত রোহিতের চেয়ে 5 গুণ বেশি দক্ষ। তাহলে রোহিত যদি একটা কাজ করতে পারে, মোহিত করতে পারবে 5টা কাজ। বোঝা গেল? মোহিত রোহিতের চেয়ে 28 দিন কম সময়ে কাজ করতে পারে। এবার আমাদের টাইম দেওয়া আছে, 28 দিন মানে টাইম। তাহলে আমরা সিম্পল এখান থেকে এফিসিয়েন্সি থেকে আমরা টাইম বার করতে পারি। টাইম কীভাবে বেরোয়? সিম্পল আমাদের এফিসিয়েন্সির উল্টো করে দিতে হয়, কারণ যার ক্ষমতা বেশি তার কম টাইম লাগে। একটার সাথে একটা উল্টো রিলেশন। তাহলে 1 উপরে যাবে, 5 নিচে চলে আসবে। তাহলে 1 আমরা উপরে নিয়ে যাব, 5 আমরা নিচে নিয়ে আসবো। তাহলে মোহিতের টাইম লাগে 1 ইউনিট, রোহিতের টাইম লাগে 5 ইউনিট। এবার বলছে মোহিত রোহিতের চেয়ে 28 দিন কম সময়ে কাজ শেষ করতে পারে। তাহলে এখানে টাইমের গ্যাপ দেখো কত, একজনের থেকে আরেকজন কত দিন কম লাগছে। এখানে 5 আর 1-এর গ্যাপ হচ্ছে 4 ইউনিট টাইম কম লাগছে। তাহলে 4 যেটা আমাদের এখানে দেওয়া আছে 4 ইউনিট, সেই 4 ইউনিটের ভ্যালুই আমাদের এখানে অ্যাকচুয়ালি 28 দিন। অ্যাকচুয়াল ভ্যালু 28 দিন। আমাদের এখানে ইউনিটে কত? 4 ইউনিট। তাহলে 4 দিয়ে ভাগ আমাদের বার করতে হবে। তাহলে রোহিত একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? রোহিতের টাইম লাগে কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ, 4 দিয়ে কাটলে 4 সাথে 28, 5 সাথে আমাদের হয়ে গেল 35। তাহলে রোহিতের টাইম লাগবে 35 দিন। অপশান 1 আমাদের এই অঙ্কটার অ্যান্সার। বোঝা গেল? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 4 নম্বর কোশ্চেন।
4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দেখো, একটি সংখ্যা প্রথমে 40% বৃদ্ধি করা হয়, তারপর 30% বৃদ্ধি করা হয়, নেট বৃদ্ধি কী, মানে টোটাল বৃদ্ধিটা কত। তাহলে সাকসেসিভ ইউজ করবো 40% প্রথমে বৃদ্ধি, তাহলে 40 লিখবো, তারপরে 30-এর বৃদ্ধি, তাহলে 30 লিখবো, তারপরে প্লাস দিয়ে লিখবো এই দুটোর গুণফল, তার মানে 40 ইন্টু 30, সাকসেসিভের সূত্র বাই করে দিতে হবে কত, 100। তাহলে এখানে যোগ করলে হবে 70, আর এখানে 0 0 ক্যান্সেল, 3 4 12, তাহলে হয়ে যাবে টোটাল 82। তাহলে অ্যান্সার আমাদের 82, অপশান 3 আমাদের অ্যান্সার। কমপ্লিট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। এটা আমাদের গেল 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে পি 20% লাভে কিউ এর কাছে একটি নিবন্ধ বিক্রি করলো। তাহলে সবার প্রথমে আসবে পি। তাহলে পি 20% লাভে কিউ এর কাছে একটা জিনিস বিক্রি করলো, কত পার্সেন্ট লাভ করলো, 20%-এর প্রফিট। 1 সেকেন্ড, 20%-এর প্রফিটে বিক্রি করলো। কিউ একই নিবন্ধ আর এর কাছে 25%-এর লাভে বিক্রি করলো, কিউ আর এর কাছে বিক্রি করলো কত, 25%-এর প্রফিটে বিক্রি করলো। আচ্ছা, 25%-এর ক্ষতিতে বিক্রি করলো। 1 সেকেন্ড, ক্ষতি মানে মাইনাস, এখানে একটা মাইনাস দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 25%-এর ক্ষতিতে বিক্রি করেছে। আর এরপর বলছে আর এই একই নিবন্ধটি টি এর কাছে 50% লাভে বিক্রি করছে। আর আবার এটাকে নিয়ে গিয়ে আবার টি এর কাছে বিক্রি করছে কত, 50%-এর লাভে, তাহলে +50%। এখানেও প্লাস ছিল, প্রফিট ছিল। বলছে পি যদি আর্টিকেলটি 100 টাকায় কেনে, পি প্রথম জনের কেনা দাম কত দেওয়া আছে, 100 টাকা। তাহলে প্রথম জন কিনেছে 100 টাকায়, তাহলে টি এর দাম কত হবে, টি কত টাকায় সেটা কিনবে সেটা আমাদের বার করতে হবে। তো এইসব অঙ্ক যদি পরীক্ষায় আসে আমরা ডাইরেক্ট করবো। ডাইরেক্ট কীভাবে করবো, পি কিনেছিল 100 টাকায়, তাহলে পি এর ভ্যালুটা এখানে 100 আগে সবার আগে লেখো। তারপরে প্রথমজন 20% লাভে বিক্রি করেছিল, তাহলে লাভ মানে 100-র সাথে 20 অ্যাড হয়ে যাবে, এটা হয়ে যাবে 120/100। 0 0 কাটলে হবে 12/10। পরের জন 25%-এর লসে বিক্রি করেছে, তার মানে 75%-এ বিক্রি করেছে, 75% মানে 3/4, ফ্র্যাকশন ভ্যালু ডাইরেক্ট লিখবে 3/4। পরের জন 50%-এর লাভে বিক্রি করেছে, তার মানে 150/100, কাটাকাটি করলে আসবে 3/2, তাহলে ডাইরেক্ট লিখবে পরীক্ষায় 3/2। এবার আমরা কাটাকাটি করবো, সিম্পল অন্য কালি দিয়ে করি, এটা বুঝতে সুবিধা হবে। এই জিরোর সাথে আমাদের এই জিরো ক্যান্সেল, 4 দিয়ে যদি আমরা কাটি 3 4 12, 3 পাবো। 2 দিয়ে কাটলে আমরা পাবো 5 2 10, 5। তাহলে আমাদের কত আসছে, 3 3 9 3 9 27, 27 ইন্টু 5, তাহলে 5 ইন্টু আমরা পাচ্ছি হচ্ছে 27। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে 5 7 35-এর 5, হাতে আমার 3 13, তাহলে 135। তাহলে টি এটা কত টাকায় কিনবে, 135 টাকায়। অপশান 2 আমাদের অ্যান্সার। তাহলে পুরো অঙ্কটা আমরা এইটুকু জায়গার মধ্যে করব পরীক্ষার খাতায়, বাকি উপরের পার্টটা আমি বোঝানোর জন্য বললাম। কমপ্লিট, ক্লিয়ার অঙ্ক। নেক্সট আমরা পরবর্তী 6 নম্বর কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেনে আসি। দেখো, ক্লাস তোমাদের পরীক্ষায় যে লেভেল থাকবে তার থেকে অনেক ভালো লেভেল আমি তোমাদের করাচ্ছি, যে যাতে তোমাদের একটা কোশ্চেনও না পরীক্ষা ছাড়তে হয়, আর একটা কোশ্চেনও মিস হবে না, একদম নিশ্চিন্তে ক্লাস করতে থাকো। ওকে, এখানে বলছে যে একজন ব্যবসায়ী তার নিবন্ধগুলিকে ক্রয় মূল্যের চেয়ে 25% বেশিতে চিহ্নিত করেছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে মার্ক করেছে 25% বেশি, মানে 125 টাকায়। এগুলো আর পরীক্ষার খাতায় লেখা দরকার নেই, এটা হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে মার্ক প্রাইস। এগুলো আর লিখবে না পরীক্ষার খাতায়, মাথায় রাখবে। যদি সে 10%-এর ছাড় দেয়, তাহলে লাভের শতাংশ কত। 10%-এর ছাড় মার্ক প্রাইসের উপরেই দেবে। 10%-এর ছাড় মানে 90%-এ বিক্রি করবে, 0 0 কাটো, 9/10 লেখো ডাইরেক্ট। তাহলে এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে পাবো সিম্পল। এখানে দেখো আমাদের এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা এখানে পাবো 5 নং 45-এর 5, হাতে আমার 4, 108 112, 112, 10 টাকার জন্য পয়েন্ট আসবে এখানে। তাহলে 100 থেকে এটা কত বেশি, 12.5 বেশি, তার মানে আমাদের 12.5-এর আমাদের প্রফিট। অপশান 4 বুঝে গেল, লাভ হবে কত, 12.5%। তো পরীক্ষার খাতায় আমরা এইটুকু লিখবো, এইভাবেই অঙ্কটা করব। ঠিক আছে, প্রত্যেকটা আমি পরীক্ষার অ্যাপ্রোচ দেখাচ্ছি যে কীভাবে করতে হবে। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেনটা বলছে যদি একটি নিবন্ধের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 25% হয়। বলছে বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং প্রাইস, সেটা ইকুয়াল হচ্ছে কার, 25% ক্রয় মূল্যের। ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, তার 25%। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু একবারে লিখতে পারি, 25/100 মানে 1/4, 25 অক্ষে 25, 4 25 100। কস্ট প্রাইসটা এই পাশে চলে আসবে, তাহলে বাই লিখতে পারি আমরা, এই পাশে একবারেই নিয়ে আসো, SP/CP। তাহলে সেলিং প্রাইস 1 টাকা, কস্ট প্রাইস আমাদের 4 টাকা। এবার বলছে ক্ষতি কত। তাহলে 4 টাকার জিনিস যদি আমি 1 টাকায় বিক্রি করি, তাহলে 3 টাকার লস। তাহলে আমি লিখবো 3 টাকার লস। সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়, তো কস্ট প্রাইস 4 নিচে লেখো। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে চলে আসবে 4 দিয়ে কাটলে 4 25 100, 3 25 আমরা পেয়ে যাবো 75%। কোনো অসুবিধা নেই, 75% আমাদের অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন কমপ্লিট। নেক্সট আমরা আসবো হচ্ছে 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, বলছে 480 টাকা সরল সুদে বিনিয়োগ করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, তাহলে আমরা লিখবো প্রিন্সিপাল 480 টাকা সরল সুদ।
সূত্র আমরা জানি তো, সূত্র আমাদের হচ্ছে PTR বাই 100 ইকুয়াল টু আমাদের লিখতে হবে আই মানে ইন্টারেস্ট মানে সুদ, এটা হচ্ছে সূত্র। তাহলে প্রিন্সিপাল আমাদের লেখা কমপ্লিট। এরপর আমাদের লিখতে হবে যে এই টাকা 20 মাস পর, 20 মাস মানে 20 মাস, এবার যদি মাসে দেওয়া থাকে তাহলে 20কে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ তাহলে 1 বছরে 12 মাস, তাই বছরে চলে যাবে পুরো ব্যাপারটা। মাসে দেওয়া থাকলে সেটাকে 12 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 20/12 হয়ে গেল। এত টাকা পাওয়া যায়, বার্ষিক সুদের হার কত, রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে আর লিখলাম, নিচে একটা 100 চলে আসবে পার্সেন্টেজের, ইকুয়াল টু লিখবো সুদ। তাহলে 480 টাকা যদি 520 টাকা হয়ে যায়, তাহলে কত টাকা বৃদ্ধি পাচ্ছে? সিম্পলি আমরা দেখতে পাচ্ছি 40 টাকা বৃদ্ধি পাচ্ছে, তার মানে সুদ হয়ে যাবে 40 টাকা। এবার এটা সিম্পল তুমি ক্যালকুলেশন করবে এখানে। তাহলে এটা যদি করি 4 12 48, 12 দিয়ে যদি আমরা কাটি এখানে পাবো 4 12 48, এই ডবল জিরোর সাথে আমাদের ডবল জিরো ক্যান্সেল। তাহলে 4 দুগুণে এটা হচ্ছে 8, 8 দিয়ে কাটলে 5 8 40, তার মানে আর এর ভ্যালু 5%। কোনো সমস্যা নেই, আমাদের এখানে 5%-এর অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, এইটুকুই জাস্ট করতে হবে। তো 8 আমাদের কমপ্লিট। এবার আমরা আসি 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো। 9 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে এ এবং বি এর মাসিক আয় বলছে এত টাকা। এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও, কিন্তু ইজি। মাসিক আয় মানে ইনকাম, ইনকাম বলছে কার কার, এ আর বি এর, এ আর বি। 12,000 একজনেরটা, 12,000কে আমি এখানে কে লিখলাম শর্টে, 15,000 আরেকজনেরটা, তো 15,000কে আমরা লিখবো 15K শর্টে লিখবো। এর মাসিক খরচ 8,000 টাকা, খরচটাকে আমি এক্সপেন্ডিচার লিখলাম, এক্সপেন্ডিচার মানে খরচ, সেটাকে আমরা লাল কালি দিয়ে লিখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা খরচ হয়ে যাচ্ছে, 8,000 টাকা খরচা হয়ে যাচ্ছে। এবার বলছে যদি এ এবং বি এর মাসিক ব্যয়ের অনুপাত 2:3, ব্যয় মানে এক্সপেন্ডিচার মানে খরচ, তাহলে এ আর বি এর খরচের অনুপাত দেওয়া আছে কত, 2:3। আর এখানে এর খরচ আমি দেখতে পাচ্ছি কত, এর খরচ অ্যাকচুয়ালি 8,000, তাহলে 2-এর ভ্যালু হচ্ছে 8,000 যদি হয়, তাহলে 3-এর ভ্যালু আমাদের এখানে আমরা ইজিলি বার করতে পারবো। তাহলে আমরা এখানে পাচ্ছি 8,000, যেটা এর খরচ, সেটা আমাদের এর খরচ আমাদের এখানে এক্সপেন্ডিচারের রেশিওতে দেওয়া ছিল হচ্ছে 2 ইউনিট, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। আমাদের বার করতে হবে বি এর খরচ, তার মানে 3 দিয়ে গুণ করে দেবো, এটা কাটলে হবে 4, 3 4 12, তাহলে এটা হয়ে যাবে 12,000। তাহলে 12,000 হচ্ছে আমাদের বিয়ের খরচ। বলছে তাহলে তাদের মাসিক সঞ্চয় কত। এবার যা ইনকাম তার থেকে আমাদের যদি খরচটা বাদ দিয়ে দিই, তাহলেই আমাদের মাসিক সঞ্চয় সেভিংস বেরিয়ে যাবে। তাহলে এটার থেকে এটা বিয়োগ করে দাও। তাহলে সিম্পল যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে আমরা পাবো 12,000 থেকে 8,000 বিয়োগ করলে আমরা এখানে পাবো 4,000 আসবে, 4,000 টাকা সেভ করবে। আর পরের জন্য এখানে 15,000 থেকে যদি আমাদের 12,000 বাদ দিই, 3,000 টাকা সেভ করবে। 3,000 কে মানে 1000, তাহলে টোটাল কত টাকা সেভ হচ্ছে, 4 আর 3 টোটাল আমাদের এখানে বলতে পারি মোট 7,000 টাকা সেভ হচ্ছে। এটাই আমাদের জানতে চেয়েছিল টোটালে কত সেভ হচ্ছে, তাহলে 7,000 আমাদের অ্যান্সার। বোঝা গেল, এই জায়গাটি ইম্পর্টেন্ট ছিল, ভালো জায়গা ছিল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 10 নম্বর। 10 নম্বর কোশ্চেন বলছে দুই ব্যক্তির বয়সের অনুপাত 3:4, তাদের একজনের বয়স অন্যজনের থেকে 8 বছর বেশি। একদম ইজিলি দেখা যাচ্ছে একজনের 3 একজনের 4, বয়সের গ্যাপ কত, 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু আমাদের এখানে বলছে 8 বছর বেশি, তাহলে 1-এর ভ্যালু 8। তাহলে তাদের বয়সের যোগফল কত, বয়সের যোগফল 4 আর 3 7, 7 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু যদি 8 হয়, 7 ইউনিটের ভ্যালু হবে 7 × 8, 7 8 হয়ে যাবে 56, 56 আমাদের অ্যান্সার। তো এইসব কোশ্চেন এভাবে করতে হয় পরীক্ষায়, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবে 11 নম্বর কোশ্চেন। দুটি নিবন্ধের নিবন্ধ একই দামে কেনা হয়, মানে দুটির কেনার দাম কস্ট প্রাইস সমান। তাহলে কস্ট প্রাইস প্রথমটা ইকুয়াল টু কস্ট প্রাইস সেকেন্ডেরটা, দুটোই আমাদের এখানে সেম ইকুয়াল। একটি নিবন্ধ বিক্রি হয় 20% লাভে, তাহলে আমরা এখানে লিখবো কস্ট প্রাইস আর লিখবো আমরা সেলিং প্রাইস। তাহলে একটা যদি আমাদের 20%-এর লাভে বিক্রি হয়, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে, 1/5। ঠিক আছে, 5 20 100, তাহলে 1/5, তার মানে 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করছে। বোঝা গেল, ডাইরেক্ট করলাম। আরেকবার বুঝিয়ে দিই, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে কীভাবে বার করলাম, 20% মানে আমরা লিখবো 20/100, কাটাকাটি করলে পার্সেন্টের জন্য নিচে আসলো 100। ঠিক আছে, 20 অক্ষে 20, 5 × 100, তাহলে এটা আসছে কত, 1/5। বোঝা গেল এত দূর। 20% লাভ বলেছে মানে প্রফিট, তাহলে কেনা দাম যদি 5 টাকা হয়, 5-এর উপর 1 টাকার প্রফিট নিচ্ছে, তার মানে 6 টাকায় বিক্রি করছে। তাই এই পুরো ক্যালকুলেশনটা আমাদের মাথায় করতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, আমরা এখানে পাচ্ছি 5/6 হয়ে গেল। এটা 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি। অন্যটি 10% লোকসানে বিক্রি হচ্ছে, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, তার মানে 10 টাকায় যদি কেনা হয় জিনিসটা, 1 টাকার লসে বিক্রি হচ্ছে এই ক্ষেত্রে, তার মানে 9 টাকায় বিক্রি হচ্ছে। লাভের ক্ষেত্রে উপরে এটা যোগ হবে, লসের ক্ষেত্রে এটা বিয়োগ হয়ে যাবে, তার মানে এটা সিম্পল ক টাকায় বিক্রি হচ্ছে, 9 টাকায় বিক্রি হচ্ছে। এবার আমাদের বলছে টোটালে মানে সামগ্রিকভাবে লাভ বা লস কত।
এবার আমরা একটা জিনিস জানি যে কস্ট প্রাইস দুটোরই সমান, এবার কস্ট প্রাইস দুটো সমান করতে হবে, তাহলে এটা 10 কস্ট প্রাইস, এটারও যদি আমাদের সমান করতে হয় 10 করতে হবে। তো 10 করার জন্য সিম্পল আমরা এটার সাথে কী করবো, উপরেরটার সাথে আমরা 2 গুণ করতে পারি। তাহলে এখানে সিম্পল একটা 2 গুণ করে দাও। আমরা জানি রেশিওর সাথে এটার সাথে যদি 2 গুণ হয় তাহলে এর পাশের জনের সাথেও আরামসে একটা 2 গুণ হয়ে যাবে, এই সেম ভ্যালুটাই গুণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 5 দুগুণে 10, 6 দুগুণে হয়ে যাবে 12। তাহলে আমরা একবারেই এখানে লিখতে পারি যে 10 আর 12। তাহলে এখানে একবারেই লিখে দাও 10 আর 12, ঠিক আছে, 10 আর 12। এবার আমাদের এখানে বলছে সামগ্রিক লাভ বা ক্ষতির শতাংশ কত। সামগ্রিক মানে টোটালের লাভ বা ক্ষতি। তাহলে দেখো টোটাল কেনা দাম কত পড়ছে, 10 10 20 টাকার জিনিসের দাম কেনা পড়ছে, আর 9 আর 12 বিক্রির দাম কত পড়ছে, 21 টাকায় আমি বিক্রি করছি টোটালে। 20 জিনিস যদি 21-এ বিক্রি করি তাহলে 1 টাকার প্রফিট। প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়, তো নিচে কস্ট প্রাইস লিখো, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 5 20 100 মানে 5%-এর প্রফিট। অপশান 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 4 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। কমপ্লিট 11 অঙ্ক আমাদের। নেক্সট আমরা আসবো এবার হচ্ছে 12 নম্বর কোশ্চেনে। নেক্সটে দেখো 12 নম্বর কোশ্চেনে আসি। আর 12 নম্বর কোশ্চেনে একটু আমাদের একটা এরর আছে, এটা ঠিক করতে হবে। সেটা হচ্ছে এখানে 4 ডেজ আছে, এখানে আমাদের 4 দিন করতে হবে। বাংলায় 4-এর বদলে এখানে আমাদের 8 করে ফেলেছি আমরা, তো এটা হবে 4। ওকে, এবার অঙ্কটা আমাদের পারফেক্ট আছে। সত্যম আর শিবম 10 এবং 15 দিনে একটি কাজ করতে পারে। সত্যম মানে এস টি মানে সত্যম, শিবম মানে এস ভি মানে শিবম। তারা 10 আর 15 দিনে কাজ করতে পারে। তাহলে প্রথমজন 10, পরের জন 15 দিনে করতে পারে। টোটাল কাজ হয়ে যাবে 15 আর 10-এর লসাগু 30। 10 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 3 10-এ 30, 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30। এটা কাজ করার ক্ষমতা মানে এফিসিয়েন্সি চলে আসলো। এইবার আমাদের অঙ্কতে বলছে যে দুজনে একসাথে কাজ শুরু করে এবং 4 দিন পর সত্যম কাজ ছেড়ে যায়। তাহলে 4 দিন যদি একসাথে কাজ করে দুজন, তাহলে 3 আর 2 একদিনে কাজ করেছে, টোটাল 5 ইউনিট। 4 দিনে কত কাজ করেছে, 4 5-এ 20 ইউনিট কাজ করেছে। 20 ইউনিটের যদি কাজ করে তো 30-এর মধ্যে 20 হয়ে গেলে আর 10 ইউনিটের কাজ আর বাকি ছিল। কাজ কে ছেড়ে দিয়েছে, সত্যম কাজ ছেড়ে দেয়। সত্যম মানে এসটি যদি কাজ ছেড়ে দেয় তাহলে এসভি বাকি কাজটা করবে। তাহলে আমাদের এখানে বলছে বাকি কাজ শেষ করতে হবে শিবমকে। শিবম একদিনে কটা কাজ করতে পারে, 2টো। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10টা কাজ করতে 5 দুগুণে 10, তার মানে 5 দিন টাইম লাগবে তার। 5 দিন টাইম লাগবে আর বাকি কাজ শেষ করতে। মোট কাজ কত দিনে শেষ হয়েছে, প্রথমে কাজ হয়েছিল কত দিন, এখানে 4 দিন, আর এখানে শেষে কাজ হয়েছে 5 দিন। 4 আর 5 টোটাল আমাদের বলতে পারি 9 দিন কাজ হয়েছে। তাহলে 9 দিনে শেষ হবে। অপশান 4 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 13 নম্বর কোশ্চেন। এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 আর 30 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে এ করতে পারে 20 দিনে, বি করতে পারে কত দিনে, 30 দিনে করতে পারে। টোটাল কাজ হয়ে যাবে আমাদের 60, লসাগু 20 দিয়ে কাটলে 3, 30 দিয়ে কাটলে আমরা পাবো 2। বলছে এ পুরো সময় কাজ করে কিন্তু বি হাফ টাইম কাজ করে। তাহলে এ পুরো সময় যদি কাজ করে তাহলে এ একদিনে 3টে কাজই করবে, ঠিক আছে। আর বি যদি আধা টাইম কাজ করে, পুরো টাইম করলে 2টো কাজ করতে পারতো, আধা টাইম কাজ করলে 2-এর হাফ, একটা কাজ করতে পারবে, একটা কাজ করতে পারবে। কতদিনে পুরো কাজ সম্পূর্ণ হবে, শেষ হবে, তাহলে দুজনে একসাথে করলে এখন 3 আর 1-এ 4টে করে কাজ হবে। টোটাল কাজ ছিল কত, 60। টোটাল কাজ ছিল আমাদের 60 ইউনিট, সেটাকে 4 দিয়ে ভাগ করে দাও, দুজনে একসাথে করলে 4 4 করে কাজ হচ্ছে। কাটাকাটি করলে আমরা পাবো এখানে 4 15 60, তার মানে 15 দিনে পুরো কাজটা শেষ হবে। অপশান বি আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা আসবো আমাদের 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেনটা বলছে বার্ষিক 10% হারের সরল সুদ গণনা করা হলে কত বছরে একটি পরিমাণ নিজেই 3 গুণ হয়ে যায়, মানে কোনো একটা টাকা সেটা 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা স্টার দিয়ে নিও, এটা ভালো কোশ্চেন। কীভাবে করতে হয় দেখো, এটা সরল সুদের কোশ্চেন। তাহলে আমি যদি ব্যাংকে পি টাকা রাখি, সুদের হার আমাদের 10%, মানে আমরা লিখবো 10/100। আর আমাদের এখানে বলছে কত বছরে, না কত বছরে টাইম বার করতে হবে, তো টাইমটাকে আমরা টি ধরে নিচ্ছি। এবার কত বছরে বলেছে এই টাকার পরিমাণ 3 গুণ হয়ে যাবে, তার মানে এখানে একটা সিম্পল বিষয় বোঝো, পি টাকা আমি ব্যাংকে রাখলাম, ব্যাংক পরে আমাকে বললো তোমার 3p টাকা হচ্ছে টোটাল, 3 গুণ মানে 3p হয়ে যাওয়া। তাহলে এখানে আমি সুদ কত টাকা পাচ্ছি, সুদ হচ্ছে আমি সিম্পল দেখো এখানে 3p থেকে এই পিটা আসলটা বাদ দিয়ে দাও, সুদ আসল টোটাল থেকে আসল বাদ দিয়ে দাও, তাহলে 2p টাকার সুদ আমি পাচ্ছি। বোঝা গেল, এই দুটোর বিয়োগফলটাই হচ্ছে আমাদের সুদ হবে। তাহলে সুদ হিসেবে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 2p টাকা, ব্যাংকে রেখেছিলাম আমি নিজের থেকে p টাকা, তাহলে p টাকা আর 2p টাকা টোটাল হয়ে যাচ্ছে আমার 3p টাকা। তাহলে 2p টাকা হচ্ছে আমাদের সুদ চলে আসলো। ভুল করবে না কিন্তু, এই জায়গাটা অনেক সময় মিস্টেক হয়ে যায়। তাহলে এবার আমরা সিম্পল কাটাকাটি করবো, পি এর সাথে আমাদের পি ক্যান্সেল হবে, জিরোর সাথে জিরো ক্যান্সেল হবে। টাইম আমাদের কত চলে আসলো, 1 সেকেন্ড। টাইম আমাদের এদিকে 10 আর এদিকে 2, 10 দুগুণে 20, তাহলে আমাদের টাইম চলে আসলো 20 বছরে এটা হবে। তাহলে অ্যান্সার আমাদের 2। 14-র অ্যান্সার কত হয়ে গেল, 2। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে যে 180 মিটার লম্বা একটি ট্রেন 20 মিটার প্রতি সেকেন্ড বেগে চলতে থাকে। 1 সেকেন্ড। আমাদের এখানে বলছে 180 মিটার লম্বা একটি ট্রেন 20 মিটার প্রতি সেকেন্ড বেগে চলতে থাকা
একটি ছেলেকে অতিক্রম করে যেটি ট্রেনের একই দিকে 10 মিটার প্রতি সেকেন্ড বেগে চলছে। খুব ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, স্টার দিয়ে নিও, কিন্তু ইজি কোশ্চেন। তার মানে ট্রেনের দিকে যাচ্ছে, ট্রেনের গতি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর একই দিকে আরেকটা ছেলে চলছে, তার গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখানে কনসেপ্ট একটাই, যদি দুজনের গতি একই দিকে হয় তাহলে এই স্পিডটা বিয়োগ হয়ে যায়, তাহলে বিয়োগ করলে 10 আর 20-র বিয়োগফল কত পাবো আমরা? 10 মিটার পার সেকেন্ড। এইটাই আমাদের আসল জিনিস কাজে লাগবে। ছেলেটিকে ওভারটেক করার জন্য ট্রেনটির কত সময় লাগবে? তাহলে টাইম বার করার জন্য আমাদের টাইম কত সময় লাগবে, মানে টাইম বার করতে হবে। টাইম বার করার জন্য একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স আমাদের এখানে কত দেওয়া আছে? 180 মিটারের লম্বা ট্রেন, তার মানে ডিস্টেন্স আমাদের 180 হয়ে যাবে। আর স্পিড আমাদের হয়ে যাবে, মাথায় রাখবে, দুজন একই দিকে গেলে এই দুটো স্পিডের বিয়োগফল, মানে রিলেটিভ স্পিড বলে এটাকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, ব্যাস এটা দিয়ে ভাগ করে দাও। এটাও মিটার প্রতি সেকেন্ডে আছে, এটাও মিটারে আছে, তাহলে কোনো সমস্যাই নেই। তাহলে কাটাকাটি করলে চলে আসবে 18, তাহলে 18 সেকেন্ডে পার করবে। অপশান 3 আমাদের এই অঙ্কটার অ্যান্সার। অঙ্ক সোজা, বাট তোমার দু একটা কনসেপ্ট একটু জানা থাকতে হবে। নেক্সট আমাদের 16 নম্বর কোশ্চেনে আসি। 16 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, যদি শিবন 19 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটে, তবে 665 মিটার কভার করতে তার কত সময় লাগবে? মিনিটে আমাদের এটা বার করতে হবে। ঠিক আছে, মিনিটে বার করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কীভাবে বার করব? টোটাল টাইম বার করার জন্য আমাদের করতে হবে ডিস্টেন্স বাই স্পিড করতে হবে। ডিস্টেন্স আমাদের এখানে কত? 665, এটা হচ্ছে ডিস্টেন্স। এটাকে ভাগ করব আমরা স্পিড দিয়ে, স্পিড আমাদের এখানে কত হচ্ছে? 19 কিলোমিটার। এবার এটা আমাদের আছে হচ্ছে মিটারে, আর এটা কিলোমিটারে আছে। তো কিলোমিটারকে আমাদের মিটারে নেওয়ার জন্য নিচেরটাকে আমরা 5/18 দিয়ে গুণ করি, আমরা জানি। তো 5 এখানে গুণ হবে, আর 18টা নিচের থেকে একদম ডাইরেক্ট উপরে চলে যাবে। তাহলে এটা চলে আসবে পুরো আমাদের সেকেন্ডে, কিন্তু আমাদের অ্যান্সার লাগবে যেহেতু মিনিটে, তো সেকেন্ড থেকে মিনিটে নেওয়ার জন্য আমরা নিচে একটা 60 দিয়ে গুণ করে দেবো। 60 দিয়ে ভাগ করে দিলে কী হবে? 60 দিয়ে ভাগ করে দিলে এটা আমাদের মিনিটে চলে আসবে, তাই না? সেকেন্ড থেকে আমাদের মিনিটে চলে আসলো, এই 60 দিয়ে যে আমরা গুণ করলাম। তাহলে এবার আমরা কাটাকাটি করবো। সিম্পল যদি আমরা এখানে কাটাকাটি করি, এখানে আমাদের এটা যদি আমরা কাটি, 6 দিয়ে যদি আমরা কাটি, 6 10 60, 6 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে আমরা পাবো হচ্ছে 3 6 18। ঠিক আছে, কমপ্লিট। আর যদি আমরা এখানে 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে এখানে পাবো 5 13 65, 3 5 15। 19 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 19 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে আমাদের এখানে কতবারে কাটবে? আমাদের এখানে কাটবে হচ্ছে 19 দিয়ে কাটবে হচ্ছে 19 দিয়ে আমাদের এখানে 7 বারে কাটবে। ওকে, তাহলে 3 × 7 আমরা পাচ্ছি 3 7 21। 21 বাই আমরা কত পাচ্ছি? 10। তাহলে 21/10, এটা আমরা বলতে পারি 10 দুগুণে 20, 1/10। তাহলে কোন অপশানে আছে? অপশান 1 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ওকে, কোনো সমস্যা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা বলছে, একটি ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 90%। তাহলে ক্রয় মূল্য হলো মানে ইকুয়াল বিক্রয় মূল্য সেলিং প্রাইসের 90%, মানে 90/100। সেলিং প্রাইস এই পাশে চলে আসবে, তাহলে সেলিং প্রাইসটাকে এই পাশে নিয়ে আসি একবারে, 0 0 কাটো, তাহলে এখানে পাচ্ছি 9/10। ঠিক আছে, তাহলে আমাদের বলছে লাভের শতাংশ কত? এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি যে কেনা দাম ছিল 9 টাকা, বিক্রি করছি 10 টাকায়, তাহলে 1 টাকার প্রফিট। কেনা দামের উপর ক্যালকুলেট হবে, নিচে লেখো 9, শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। তাহলে আমাদের 100/9 মানে 11, 1/9%। 11 1/9 কোন অপশানে আছে? অপশান 4 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছে, ইফ দ্য রেশিও অফ 2 নাম্বার 7:11। আচ্ছা, দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে, তাহলে নাম্বার 1 আর নাম্বার 2, 1 সেকেন্ড, নাম্বার 1:2 নাম্বার 2, দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে 7:11। অঙ্কটা স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন, পরীক্ষায় ডাইরেক্ট আসলে ডাইরেক্ট করবে। তো আর আমাদের বলছে এইচসিএফ মানে গসাগু, এইচসিএফ আমাদের এখানে বলছে কত দেওয়া আছে? 13। আমাদের জানতে চাইছে এলসিএম মানে লসাগু আমাদের জানতে চাইছে। যদি দুটো নম্বরের রেশিও দেওয়া থাকে আর আমাদের যদি গসাগু দেওয়া থাকে, যদি আমাদের এলসিএম লসাগু জানতে চাই, তাহলে এটা আমরা ডাইরেক্ট করব। ডাইরেক্ট কীভাবে করবো? এক লাইনের মধ্যে, সেটা হচ্ছে আমরা সবার আগে এলসিএমটা লিখব, ইন্টু দেবো। প্রথম নাম্বারটা যত ছিল 7 অনুপাতে, সেটা লিখব, ইন্টু দেবো। পরের নাম্বারটা পরের অনুপাতে কত দেওয়া ছিল? 11, ইন্টু দিয়ে 11 লিখে দেবো। ব্যাস, এটাকে এইটাই প্রত্যেকটা 3টেই গুণ করে দাও। নিয়ম হচ্ছে 3টেকেই গুণ করে দাও, ডাইরেক্ট আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে আমাদের হচ্ছে 7 13 আমরা পাচ্ছি 91। 91-এর সাথে আমাদের আরও 11 গুণ করতে হবে, তাহলে আমরা এখানে পাবো 9। 9 আর 1 10 0 1, 9 আর 1 10, তাহলে 1001 অপশান 3 আমাদের অ্যান্সার। এলসিএম হচ্ছে এটা, মানে লসাগু হচ্ছে এটা। নেক্সট আমরা 19 নম্বর কোশ্চেনে আসবো। 19 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো। 19 নম্বর কোশ্চেনটা বলছে,
যে দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ এ সেন্টিমিটার, একটা স্কোয়ারের কথা বলছে, তাহলে একটা স্কোয়ার আমরা আগে নিয়ে আসি। চলো স্কোয়ার উপস্থিত আমাদের জন্য, স্কোয়ার মানে বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু সমান। তাহলে স্কোয়ারের একটা সাইড আমাদের এখানে, 1 সেকেন্ড, স্কোয়ারের একটা সাইড আমাদের এখানে কত বলছে, সাইড আমাদের বলছে এ। বলছে বলছে দ্য রেশিও অফ ইটস ডায়াগোনাল অ্যান্ড ইটস সাইড, তার ডায়াগোনাল মানে কর্ণ, কর্ণ আর সাইডের রেশিও বার করতে হবে। কর্ণ হচ্ছে যদি বাহু যদি এ হয়, কর্ণ হয়ে যাবে বাহু √2 মানে a √2, তাহলে এই দুটোর আমাদের লসাগু নিতে হবে। তাহলে কর্ণ হচ্ছে আমাদের a √2 আর ইস্টু বাহু হচ্ছে আমাদের সাইড হচ্ছে এ, তাহলে এ এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকলো √2, ইস্টু দিয়ে এখানে কিছু না থাকা মানে 1, √2:1, অপশান 3 আমাদের অ্যান্সার। তাহলে জাস্ট আমাদের এটাই জানতে হতো যে কর্ণ মানে হচ্ছে বাহু √2। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো 20 নম্বর। 20 নম্বর কোশ্চেনটা বলছে 5,200 টাকা ABCD এর মধ্যে ভাগ করা হয়েছে, যাতে এই কোশ্চেনটা স্টার্ট দিয়ে নাও, যেভাবে করাচ্ছি পরীক্ষার খাতায় এইভাবে করবে, অনেক টাইম কম লাগবে। এ আর বি এর শেয়ারের অনুপাত এত, বি আর সি এর শেয়ারের অনুপাত এত, সি এবং ডি এর শেয়ারের অনুপাত এত, বি এবং ডি এর শেয়ারের মধ্যে পার্থক্য কী? স্টার্ট দিয়ে নাও, পরীক্ষায় কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। সবার আগে এখানে ABCD লেখো, ABCD কমপ্লিট, 4 জন আছে, 4 জনকে লেখা। প্রথমে আমাদের এ আর বি দেওয়া আছে কত, 2:3, তাহলে এখানে লেখো 2:3। এবার দেখো এই ঘরটা ফাঁকা, তো তাহলে এই ফাঁকা ঘরে সিম্পল এখানে পাশের জনকে নিয়ে বসিয়ে দাও। তাহলে পাশে এখানে 3 আছে, 3কে লিখে দাও, আর এখানেও পাশে 3 আছে, তাহলে এখানে ইস্টু দিয়ে 3কে লিখে দাও। কীভাবে করলাম বোঝা গেল? নেক্সট আরেকটা দেখো, নেক্সট হচ্ছে বি আর সি দেওয়া আছে কত, 4 আর 5, তাহলে বি দেওয়া আছে 4 আর আমাদের সি দেওয়া আছে কত, 5। এবার পাশের ঘরে ফাঁকা, তাহলে ফাঁকা জায়গাতেই পাশের জিনিসটাকে নিয়ে বসিয়ে দাও, 5 নিয়ে বসিয়ে দাও। এইখানে এই ঘরটা ফাঁকা, তাহলে পাশের জনকে নিয়ে বসিয়ে দাও, তাহলে এখানে 4 নিয়ে বসিয়ে দাও। এটাও কমপ্লিট। এরপরে আমাদের আরেকটা দেওয়া আছে কি, আরেকটা দেওয়া আছে আমাদের সি আর ডি, 1 আর 2, তাহলে সি দেওয়া আছে 1 আর ডি দেওয়া আছে 2, কমপ্লিট। এবার এই পাশের ঘরটা ফাঁকা, তাহলে 1কে নিয়ে বসিয়ে দেবো জাস্ট, তাহলে এখানে চলে আসবে 1, এখানে চলে আসবে 1, কমপ্লিট। এবার সব কটা গুণ করে দাও, তাহলে বেরিয়ে যাবে হচ্ছে পরপর, তাহলে 4 দুগুণে এটা হয়ে যাবে 8, 8 অক্ষে এটা হয়ে যাবে 8, ইস্টু 3 4 12, 12 অক্ষে এটা হয়ে যাবে হচ্ছে 12, ইস্টু 3 5 15, 15 অক্ষে এটা হয়ে যাবে হচ্ছে 15, ঠিক আছে। আর পরেরটা হয়ে যাবে 3 5 15, 15 দুগুণে হয়ে যাবে হচ্ছে 30, কমপ্লিট প্রত্যেকটা। এবার বলছে বি আর ডি এর শেয়ারের পার্থক্য কী আমাদের বার করতে বলছে। টোটাল আমাদের দেওয়া ছিল এত, টোটাল আমাদের দেওয়া ছিল 5200, টোটালকে আমরা টোটাল দিয়ে ভাগ করব, অনুপাতের টোটাল দিয়ে ভাগ করব। অনুপাতের টোটাল যদি আমরা করি তাহলে আমাদের এখানে পাবো হচ্ছে 20, 50, 65, 65 পাবো, 65 দিয়ে ভাগ, সবকটা যোগ করলে কত পাবো, 65, 65 দিয়ে ভাগ। বার করতে হবে বি আর ডি এর পার্থক্য, তাহলে বি এই যে আর ডি এই যে, তার মানে বি আর ডি, খালিটা একটু চেঞ্জ করে দেখাই, এই যে বি আর এই যে ডি, বি আর ডি এর মধ্যে পার্থক্য কত, 12 আর 30-এর পার্থক্য কত হবে ভাই, 18 হবে, ঠিক আছে। তার মানে 18 ভ্যালু বার করার জন্য 18 দিয়ে গুণ করবো। 13 দিয়ে কাটলে 4 13 52, এটা হবে 5 13 65, 4 দিয়ে যদি আমরা 5 দিয়ে যদি কাটি 5 8 40, তাহলে এটা কাটলে 400 কাটলে এটা হবে 80, 80 × 18 যদি আমরা গুণ করি, 80 × 18, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 0, 8 8 64, 4 হাতে আমার 6, 8 আর 6 14, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1440, অপশান 1 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। 20-এর অ্যান্সার হবে হচ্ছে আমাদের 1440। তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন এসে কীভাবে করতে হবে বোঝা গেল, পরীক্ষায় কীভাবে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট আমাদের হবে হচ্ছে 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন ব্যক্তি 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করেন এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসেন। তার মানে এটা হচ্ছে একটা ডিস্টেন্স ধরে নাও, ভালো কথা। তাহলে এই ডিস্টেন্সটাই একবার তিনি গেলেন একটা স্পিডে, আবার তিনি ফিরে আসলেন আরেকটা স্পিডে। তাহলে ডিস্টেন্সটা কত আমরা জানি না, তাই আমরা ডিস্টেন্সটা ধরবো ডি। তাহলে আমরা ডিস্টেন্সটা কী ধরলাম, ডি। এবার আমাদের অঙ্কতে কী বার করতে বলছে, এবার আমাদের এখানে বলছে পুরো যাত্রায় তিনি 2 ঘন্টা 55 মিনিটে সময় নেয়, তবে দূরত্বটা কত, মানে ডি এর ভ্যালুটা বার করতে হবে। সিম্পলভাবে ডি এর ভ্যালু বেরোবে, ডি এর ভ্যালু বার করার জন্য টাইম ইকুয়াল টু আমরা কী জানি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড জানি। তাহলে এখানে টাইম তো আমাদের দেওয়াই আছে এত, তাহলে আমরা জাস্ট ডিস্টেন্স বাই স্পিড করব। তাহলে এখানে ডিস্টেন্স আমরা ডি ধরে নিয়েছি, আর এর সাথে আমাদের স্পিড করতে হবে, বাই স্পিড করব। ডিস্টেন্স বাই প্রথম স্পিড কত ছিল ভাই, প্রথম স্পিড ছিল আমাদের 18, তাহলে 18 দিয়ে ভাগ, আবার প্লাস সেম ডিস্টেন্সই যখন ফিরছে তখন তার স্পিড ছিল 12, তাহলে আমাদের 12 দিয়ে ভাগ, আর ইকুয়াল দিয়ে টোটাল টাইমটা চলে আসবে, কারণ ডিস্টেন্স বাই স্পিড মানে হচ্ছে টোটাল টাইম 2 ঘন্টা 55 মিনিট। তাহলে আমরা এখানে লিখব 2 ঘন্টা প্লাস 55 মিনিটকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো 55কে আমরা লিখতে পারি ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দিলে ঘন্টায় চলে যাবে, 5 11 55, এটা হয়ে যাবে 5 12 60, তাহলে আমরা পাচ্ছি 12 দুগুণে 24, 24 আর 11 আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 35, 35/12। বুঝে গেল পুরো ক্যালকুলেশনটা কী করলাম। তাহলে
আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 2 ঘন্টার সাথে আরও 11 আর 12 যদি আমরা ক্যালকুলেশন করি টোটাল পাবো 35/12, এটা পুরোটা ঘন্টায় পাবো। তাহলে 35/12 পাচ্ছি, আমরা পরীক্ষার খাতে এটা ডাইরেক্টলি লিখবো, এর থেকে বেশি টাইম আমরা লস করবো না, 35/12 লিখবো, ঠিক আছে। এর থেকে নাহলে ক্যালকুলেশন বেশি হয়ে যাবে, কী দরকার বেশি ক্যালকুলেশন করার দরকারই নেই। তাহলে এখানে লসগু হবে 18 আর 12 লসগু হয়ে যাবে 36, তাহলে এখানে হবে 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 3 12 36, মানে টোটাল করলে এটা আসবে 5D। এই ক্যালকুলেশন ইজিলি করতে পারবে। তাহলে এটা আসবে 35/12, 12 দিয়ে কাটলে আমরা পাবো 3 12 36, 3 5 দিয়ে কাটলে আমরা পাবো 5 7 35 7, তাহলে এদিকে 7 আর এদিকে 3 গুণ হবে, 3 সাথে আমাদের এখানে হয়ে যাবে 21, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 21 কিলোমিটার, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স কত ছিল, ডি এর ভ্যালু ডিস্টেন্স ছিল হচ্ছে 21 কিলোমিটার কমপ্লিট। ভালো অঙ্ক ছিল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, 22 নম্বর কোশ্চেন বলছে যে 22 নম্বর কোশ্চেনটা বলছে একটি 60 লিটার অ্যাসিড আর জলের দ্রবণে অ্যাসিড এবং জলের অনুপাত আমাদের বলছে 3:7, তাহলে অ্যাসিড আর ওয়াটার সেটার অনুপাত বলছে কত 3:7। দ্রবণে কত লিটার অ্যাসিড যোগ করতে হবে, অ্যাসিড মেশাচ্ছে তাহলে অ্যাসিডটা চেঞ্জ হবে, যাতে অ্যাসিড আর জলের অনুপাত 1:2 হয়, 1:2 হয়। তাহলে অ্যাসিড যদি চেঞ্জ হয় আমাদের মাথায় রাখতে হবে আমরা তো ওয়াটার মিশাচ্ছি না, তার মানে ওয়াটার আমাদের সেম করতে হবে, আর ওয়াটার সেম করার জন্য সিম্পলি নিচের 2কে ওপরে গুণ করব আর ওপরের 7কে আমরা নিচে গুণ করব। তাহলে গুণ করলে আমরা পাবো হচ্ছে 3 দুগুণে এটা হয়ে যাবে 6, 7 দুগুণে এটা হয়ে যাবে হচ্ছে 14, 7 অক্ষে এটা হয়ে যাবে 7, 7 দুগুণে এটা হয়ে যাবে 14, ঠিক আছে 14। এবার তাহলে আমরা এখানে সিম্পল দেখছি যে অ্যাসিড দেখো 6 থেকে 7 হচ্ছে, তাহলে কত ইউনিট বৃদ্ধি পাচ্ছে, 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে, আর অ্যাসিডই আমরা মেশাচ্ছিলাম, অ্যাসিডটা চেঞ্জ হওয়ারই কথা। এবার বলছে যে টোটাল ছিল 60 লিটার, টোটাল ছিল কত 60 লিটার। আমরা দেখবো এখানে টোটাল কত ছিল, টোটাল আমাদের অ্যাসিড আর ওয়াটার মিলে প্রথমে ছিল হচ্ছে 14 আর 6 20, তাহলে এখানে যেটা অ্যাকচুয়ালি 60 সেটা আমাদের এখানে 20-এর ভ্যালু, তাহলে 20 দিয়ে ভাগ, আমাদের বার করতে হবে কতটা অ্যাসিড মেশানো হচ্ছে, অ্যাসিড 1 ইউনিট মেশানো হচ্ছে, 1-এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে গুণ, কাটাকাটি করবো 3 20 60, তার মানে 3 আসবে, তাহলে 3 লিটার মেশানো হচ্ছে, অপশান 1 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা 23 নম্বর কোশ্চেনে আসবো। 23 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্যের ওপর 10% ছাড়ের অনুমতি দিচ্ছেন, ঠিক আছে। এখনও তার 8%-এর লাভ হয়, এই কোশ্চেন আগেও করেছি। তাহলে লাভ সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হবে, কস্ট প্রাইস ইন্টু 8%-এর লাভ মানে 108 হয়ে যাবে, 108% ইকুয়াল টু মার্ক প্রাইসের উপর ছাড় হয়, চিহ্নিত মূল্য 840 টাকা, তাহলে আমরা এই 480 টাকা আমরা এখানে লিখবো 480 ইন্টু কত পার্সেন্টের ডিসকাউন্ট, 10%-এর ছাড় দিচ্ছে, তার মানে এটা হয়ে যাবে 90%, মানে 9/10 লিখতে পারি আমরা, 0 0 ক্যান্সেল করে দিলাম। প্রবন্ধের ক্রয় মূল্য কত, প্রবন্ধের দাম কত, মানে সিপির ভ্যালু বার করতে হবে, সিপির ভ্যালু বেরিয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের 9/10 আসছে 90%, 1 সেকেন্ড, এখানে আমাদের 90%ই করি আমরা এখানে ডাইরেক্ট 90%, তাহলে কী হবে আমাদের এই পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে 90%, তাহলে এখানে পার্সেন্টের সাথে এখানে আমরা পার্সেন্ট ক্যান্সেল করে দিলাম, নাহলে এখানে আবার একটা বাই 100 চলে আসতো, ক্যালকুলেশন হতো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা যদি এবার আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 9 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে পাবো হচ্ছে 10, 9 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা এখানে পাবো 9 অক্ষে 9, 9 দুগুণে 18 12, 4 12 48, 4 পাচ্ছি আমরা, তাহলে কস্ট প্রাইস আমরা পেয়ে যাচ্ছি টোটাল 400, ঠিক আছে। তাহলে এদিকে 40 আর 10 গুণ হয়ে গেল 400 হয়ে গেল, তাহলে অ্যান্সার আমাদের 400, এক লাইনে অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 24 নম্বর কোশ্চেন 24। 24 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি আইটেম 702 টাকায় বিক্রি হয় এবং 162 টাকা লাভ হয়, যদি 10% অতিরিক্ত লাভ করতে হয় তাহলে নতুন বিক্রয় মূল্য কত হবে। অঙ্কটা হয়তো পরে বুঝতেই পারবে না কী হচ্ছে, কিন্তু অঙ্কটা একদম ইজি, কীভাবে করতে হবে সেটাই দেখাচ্ছি। বিক্রি করছে 702 টাকায়, 702 টাকায় বিক্রি করে 162 টাকার লাভ হচ্ছে, তাহলে 162 টাকাটা বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাবো আমরা কেনা দাম, কস্ট প্রাইসটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে বার করছি আমরা কেনা দাম, তাহলে এখানে আসবে 0, এখানে আসবে 4, এখানে আসবে 5, 540 টাকা। আর লাভ বা লস সবসময় কস্ট প্রাইসের ওপর হয়, তাহলে 540 টাকা জিনিসের ওপর, 540 টাকা জিনিসের ওপর কেনা দামের ওপর যদি আমার 10%-এর লাভ করতে হয়, তাহলে এটা 10%-এর লাভ আমরা বার করি, 10%-এর লাভ মানে হচ্ছে 10/100, তাহলে 10%-এর লাভ এভাবেও বার করতে পারি, বা আমরা ডাইরেক্ট 110/100ও করতে পারি, বা এই অঙ্কতে আমাদের শুধু আমাদের 10%-এর ভ্যালুটা বার করলে হয়ে যাবে, তো এর জন্য আমরা জাস্ট 10%ই করছি, ঠিক আছে 0 0 ক্যান্সেল, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে কত, জাস্ট 54 টাকা, 54 টাকার প্রফিট, 10%-এর লাভ মানে তার 54 টাকারও বেশিতে বিক্রি করতে হবে। তাহলে আগে বিক্রি করছিল কত 702 টাকায়, তার সাথে আরও 54 অ্যাড করে দাও, তাহলে এখানে পাবো হচ্ছে 756, 756
সিক্স, তাহলে বিক্রয় করতে হবে 756 টাকায়। 702 তো আগে বিক্রি করছিলই, তার সাথে আরও 10% লাভের জন্য আরও 54 এক্সট্রা বিক্রি করতে হবে। 756 অপশান বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসবো, 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, এ একটি কাজ 15 দিনে করতে পারে, বি 22/1/2 দিনে করতে পারে। তাহলে আমরা এখানে লিখবো এ করতে পারে কত দিনে, 15 দিনে, খুব ভালো কথা। বি করতে পারে কত দিনে, 22/2। এটাকে যদি ক্যালকুলেশন করি 22 দুগুণে 44, এর আগে 45, 45/2 আসবে। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে 45/2। এবার বলছে তারা একসাথে 6 দিন কাজ করেছিল। তাহলে এই জিনিসে আমি পরে আসছি কাহানিতে, সবার আগে আমরা এটুকু ক্যালকুলেট করি, এই দুটোর আমরা লসাগু নিই। লসাগু নিলে 15 আর এখানে 45-এর লসাগুই নিতে হয় উপরেরটা, তাহলে 45 লসাগু আসবে। 15 দিয়ে কাটলে আমরা পাবো 3 15 45, আর 45/2 দিয়ে যদি আমরা এই 45কে ভাগ করি তাহলে কীভাবে ভাগ হবে দেখো, 45 এটাকে ভাগ করবো আমরা 45/2 দিয়ে। নিচের যে 2টা আছে সেটা একবার উপরে চলে যায়, তাহলে উপরে লেখো 45 ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো 2, তাহলে এখানে পুরো থেকে যাবে শুধু 2, তাহলে এখানে আসবে 2। তাহলে বিয়ের কাজ করার ক্ষমতা হচ্ছে একদিনে 2টো। এবার বলছে যে তারা একসাথে 6 দিন কাজ করে, তাহলে 6 দিন যদি একসাথে কাজ করে তারা, 3 আর 2 একসাথে একদিনে 5টা কাজ করবে, তাহলে 6 দিনে 5 6 30টা কাজ কমপ্লিট হয়েছে। তাহলে 45-এর মধ্যে 30টা কাজ যদি হয়ে যায় তাহলে বলতে পারি আর 15টা কাজ বাকি আছে। বলছে এই 15টা কাজ সি একাই 6 দিনে করেছে, তাহলে সি যদি একাই 6 দিনে করে ফেলে তাহলে সি এর কাজ করার ক্ষমতা পেয়ে যাবো। 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 5 15, 5/2, তার মানে হচ্ছে 2.5, আড়াই। 5কে 2 দিয়ে ভাগ করলে পাবো আড়াই, তাহলে সি একদিনে আড়াইটা কাজ করতে পারে। এবিসি একসাথে করলে একই কাজ কত দিনে করতে পারবে। এবার একটা সিম্পল জিনিস জিজ্ঞাসা করেছে যে তারা যদি একসাথে করে কতদিনে করবে, টোটাল কাজ কত, 45, তাহলে 45 লেখো। তারা যদি সবাই একসাথে করে, এ করবে 3টে, বি করবে 2টো 5টা, তাহলে 3 আর 2 টোটাল 5 হয়ে গেল, আর সি করবে আড়াই, তাহলে 5 আর আড়াই যোগ করলে 7.5 হবে, মানে 7.5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে টোটাল 3 জনের ক্ষমতা দিয়ে ভাগ। এই দশমিক যদি উপরে যায় তাহলে আমাদের এখানে একটা 10 চলে আসবে, আর 5 দিয়ে যদি কাটি তাহলে 5 রং 45, 5 15 75, 2 দিয়ে কাটলে এখানে আসবে হচ্ছে 5 দিয়ে কাটলে এটা আসবে 2, 5 দিয়ে কাটলে এটা আসবে 3, 3 দিয়ে কাটলে আসবে 3 3 9, তাহলে 3 আর 2 গুণ করলে আসবে কত, 3 দুগুণে 6, তাহলে 3 জন একসাথে করলে 6 দিনে কাজটা কমপ্লিট হবে। অপশান ডি আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 25টা কোশ্চেন ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। এইভাবে তোমাদের যদি একটু হেল্প সহযোগিতা থাকে এইভাবে কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।